সো এইচএসসি পরীক্ষার্থী তোমরা কেমন আছো? আজকে আমরা যেটা দেখবো সেটা হলো কি খুবই ইম্পর্টেন্ট, মানে জৈব যৌগ থেকে যেইখান থেকে সৃজনশীল মিস হয় না, এরকম একটা টপিক দেখবো। সেই টপিকটার নাম হলো বেনজিনের প্রতিস্থাপক। তো বেনজিনের প্রতিস্থাপক মিন্স এখান থেকে তোমাদের যে বিষয়গুলো আসবে সেটা হলো রেজোনেন্স, অ্যালকাইলেশন, তারপর নাইট্রেশন, অর্থপ্যারা নির্দেশক, তারপরে আরেকটা যেটা আছে সেটা হলো গিয়ে মেটা নির্দেশক। এগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা আমরা কিন্তু একদম এখান থেকে ক্লিয়ার করে দিব। তো প্রথমে বেনজিনের প্রতিস্থাপক। বেনজিন কিন্তু আমাদের যেটি দেয় সেটি হলো গিয়ে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় বেনজিন। তো বেনজিনের ক্ষেত্রে প্রতিস্থাপক যদি আমাদের একটা হয়, তাহলে কিন্তু আমাদের সমানতা নেই। আর প্রতিস্থাপক যদি দুইটা হয়, আমরা বিশেষ করে প্রতিস্থাপক দুইটা দেখি, যেক্ষেত্রে অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক এগুলোর ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের তিনটা সমানতা হয়। এই যে এখানে লেখা আছে অর্থ, প্যারা এবং মেটা। এই তিনটা আমাদের সমানতা তৈরি হয় যখন দুইটা প্রতিস্থাপক থাকে। এবং তিনটা যখন প্রতিস্থাপক হয়, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, এটা এইচএসসিতে আসে না। তো তিনটা প্রতিস্থাপক থাকলে তিনটাই যদি সেম হয়, মানে তিনটা একই থাকলে সমানতা হয় ৩, এবং দুইটা যদি সেম হয় তাহলে সমানতা হয় ৬, এবং তিনটা যদি ভিন্ন হয় তাহলে সমানতা হয় ১০। তো এক্ষেত্রে এগুলো হলো প্রতিস্থাপক। এগুলা এমসিকিউতে আসতে পারে, তাছাড়া এমন খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। আর তারপরে আমরা চলে যাই অর্থপ্যারা ও মেটা নির্দেশকের ক্ষেত্রে। সো এটা যদি আমাদের বেনজিন হয়, বেনজিনের ক্ষেত্রে যেখানে প্রতিস্থাপক থাকবে, এই প্রতিস্থাপক থেকে আমাদের তার পাশের দুইটা কার্বন, সেই দুইটা কার্বন এইটা এবং এইটা, এই দুইটা হলো অর্থ অবস্থান, এবং আমাদের যে এই কার্বনটা সেটা হলো গিয়ে প্যারা, মানে এটা অর্থ পজিশন আর এটা হলো প্যারা পজিশন, এবং আমাদের যে প্যারার দুই সাইডে কার্বন আছে সেটি হলো গিয়ে মেটা পজিশন। সো এগুলো কিন্তু আমাদের পজিশন, মানে প্রতিস্থাপক যেখানে থাকবে তার দুই সাইডে যেটা সেটা হলো অর্থ পজিশন, একদম নিচের দিকে সেটা হলো প্যারা পজিশন, এবং তার দুই সাইডে হলো মেটা পজিশন। এখন যে বিষয়টা সেটা থেকে এমসিকিউ মিস হবেই না, এমসিকিউ 100% আসবে। সেটা হলো গিয়ে নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক, নিচের কোনটি মেটা নির্দেশক। তো সেটা কিন্তু আমরা খুব সহজে হিসাব করতে পারি ঋণাত্মকতা দিয়ে। যেমন এটা যদি বেনজিন হয় এবং বেনজিনের ক্ষেত্রে এটা যদি প্রতিস্থাপক হয়, প্রতিস্থাপকের ক্ষেত্রে এখানে যদি বেনজিনের সাথে যেটা সরাসরি যুক্ত সেটা যদি এক্স হয় এবং এক্সের সাথে যেটা যুক্ত সেটা যদি ওয়াই হয়, তাহলে আমরা তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে যেটা বলতে পারি সেটা হলো, যদি এক্সের তড়িৎ ঋণাত্মকতা ওয়াইয়ের থেকে বেশি হয় তাহলে সেটি হবে অর্থপ্যারা নির্দেশক। এক্ষেত্রে এটি হতে পারে আবার যে কোনো ধরনের নেগেটিভ চার্জ যদি থাকে বেনজিনের উপরে, তাহলে সেটিও কিন্তু অর্থপ্যারা নির্দেশক হয়। এবং যদি এক্সের তড়িৎ ঋণাত্মকতা ওয়াইয়ের চেয়ে কম হয় সেটি হবে মেটা নির্দেশক। এবং এক্ষেত্রে আমাদের যেটি হলো সেটি পজিটিভ চার্জও থাকতে পারে আমাদের এই প্রতিস্থাপকের ক্ষেত্রে, পজিটিভ চার্জ থাকতে পারে এখানে প্রতিস্থাপকের ক্ষেত্রে। তো তাছাড়া আরেকটা জিনিস যেটি হলো সেটা তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে তোমরা যেটা মনে রাখতে পারো, এই 6টা যৌগ যদি মনে রাখো তাহলে তোমাদের জৈব যৌগ থেকে তড়িৎ ঋণাত্মকতা আর কোনো কিছু মনে রাখতে হবে না। তো আমরা তো এটা জানি ফন, ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এবং এখান থেকে যেটা সেটা হলো গিয়ে ক্লোরিন। সো ক্লোরিন এবং কার্বন, হাইড্রোজেন, এটা তোমরা আলাদাভাবে মনে রাখবে, তাহলে তোমাদের ঋণাত্মকতার পার্ট কমপ্লিট। এবং আরেকটা যেটা জানতে হবে সেটা হলো গিয়ে বেনজিনে যদি কোনোভাবে হ্যালোজেন থাকে, মানে হ্যালোজেন গ্রুপগুলো যদি থাকে, তাহলে আমাদের যে বিষয়টা হবে সেটা হলো তারা হবে অর্থপ্যারা নির্দেশক, কিন্তু তারা বলয়কে নিষ্ক্রিয় করবে। ও আরেকটা বিষয় যেটি বলতে ভুলে গেছি সেটি হলো কি, এখানে অর্থপ্যারা নির্দেশক যেগুলো সেগুলো কিন্তু বলয়কে সক্রিয় করে, এবং মেটা নির্দেশকগুলো বলয়কে নিষ্ক্রিয় করে, এই হিসাবেও কিন্তু এমসিকিউ আসে। সো এটা কিন্তু ব্যতিক্রম। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন মানে হ্যালোজেনগুলোর ক্ষেত্রে এগুলো অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও বলয়কে নিষ্ক্রিয় করবে। তো এখানে যেটা সেটা হলো নিচে দেওয়া আছে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বিক্রিয়ার সক্রিয়তার ক্ষেত্রে প্রথমেই অর্থপ্যারা নির্দেশক, তারপরে হবে বেনজিন, তারপরে হবে মেটা নির্দেশক, এবং এখানে এক্স দেওয়া আছে সেটা হলো গিয়ে হ্যালোজেন গ্রুপ, কারণ হ্যালোজেনগুলো অর্থপ্যারা নির্দেশক হলেও সেটা কিন্তু বলয় নিষ্ক্রিয় করে, সেই জন্য এগুলো কিন্তু কম সক্রিয় প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে। এখন এই সক্রিয়ার ক্রমটা কিভাবে হয় সেটি যদি আসে, এখানে যদি বলে যে কেন সক্রিয়টা কেন
কম কেন বা সক্রিয় বেশি কেন বা প্রশ্ন যদি বলে যে সক্রিয়তার ব্যাখ্যা লেখো, তাহলে আমাদের যেটি হবে সেটি হলো রেজোনেন্স আঁকতে হবে আমাদের। সো এখন আমরা যেটি যাব সেটি হলো গিয়ে সবথেকে ইম্পর্টেন্ট টপিক, রেজোনেন্সের দিকে চলে যাব সরাসরি। সো রেজোনেন্স আঁকা কিন্তু একদম সহজ, একদম সোজা। সেক্ষেত্রে আমাদের দুটো রেজোনেন্স হয়, অর্থোপেরা নির্দেশক এবং মেটা নির্দেশকের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা রেজোনেন্স হয়। সো প্রথমেই আমরা যেটা করবে সেটা হলো রেজোনেন্সের ক্ষেত্রে 1টা 2টা 3টা 4টা 5টা, তো এরকমভাবে 5টা তোমরা কি করবে, বেনজিন এঁকে নেবে। বেনজিন আঁকার পরে তোমরা যেটা করবে প্রথমে সেটি হলো গিয়ে এইখানে তোমরা যেটি দেখতে পাচ্ছ ওইস মানে ফেনল দেওয়া আছে, তো এখানে অক্সিজেন কিন্তু বেনজিনের সাথে যুক্ত এবং অক্সিজেনের সাথে কিন্তু হাইড্রোজেন যুক্ত। এখন আমাদের যেটি ছিল সেটি হলো যেটা বেনজিনের সাথে যুক্ত থাকবে সেটি হলো এক্স এবং যেটা এক্সের সাথে যুক্ত থাকবে সেটা হলো ওয়াই। এক্ষেত্রে অক্সিজেন হলো এক্স এবং হাইড্রোজেন হলো ওয়াই। তাহলে যদি আমরা এইদিকে দেখি যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তো আমরা যদি দেখি ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন, তো ওখানে কিন্তু অক্সিজেন 2 নাম্বারে, তার মানে অক্সিজেনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি। তাহলে এটা কি হবে, এটা কিন্তু অর্থোপেরা নির্দেশক হবে। অর্থোপেরা নির্দেশকের ক্ষেত্রে তোমরা যেটি করবে সেটি হলো বেনজিন আঁকবে। তোমাদের এই চিহ্নগুলো এখনই দেখার কোনো দরকার নেই, তোমরা যেটি স্কিপ করবে এই চিহ্নগুলো দেখবে না। আর হলো তোমরা এই চিহ্নগুলো না দেখে তোমরা এটা আঁকাবে, বেনজিনটা আঁকাবে। আঁকানোর পরে 1টা 2টা 3টা 4টা 5টা আঁকাবে। 5 নম্বরে যেটা করবে সেটা হলো তোমরা একই জিনিসটা আঁকাবে। তোমরা কি করবে সেটা হলো কি, এখানে যদি দেখো তাহলে এই ক্ষেত্রে যে বন্ধনগুলো আছে সেই বন্ধনগুলোকে এক ঘর ঘুরিয়ে দেবে। তো এক ঘর ঘুরিয়ে দেবে বন্ধনগুলোকে, বন্ধনগুলোকে কিন্তু এক ঘর ঘুরিয়ে দেবে। এক ঘর ঘুরিয়ে দিলে এরকমটা হবে এবং মাঝখানে যে 3টা দেওয়া আছে এই 3টার ক্ষেত্রে তোমাদের প্রথমেই যে জিনিসটা আঁকতে হবে, এই চিহ্নগুলো তোমরা দেখবে না। তোমাদের প্রথমেই যে জিনিসটা সেটা হলো অর্থ-প্যারা পজিশন, এটা হবে। তা অর্থ এবং প্যারা পজিশন মানে বলয়কে সক্রিয় করবে, তাহলে ইলেকট্রন পাস করবে বলয়ের দিকে। তো বলয়ের দিকে পাস করলে যেহেতু পাস করবে সেহেতু বলয়ের এক্ষেত্রে কিন্তু ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাবে, সেহেতু এখানে নেগেটিভ চার্জ হবে। তো এক্ষেত্রে নেগেটিভ চার্জ অর্থ এবং প্যারা পজিশনে নেগেটিভ চার্জ এবং আবার অর্থ পজিশনে নেগেটিভ চার্জ হবে। তো এইগুলো কিন্তু আঁকা কমপ্লিট হয়ে গেল। এবং প্রথমেই তোমরা যেটি করবে সেটি হলো এই মুক্তজোড় ইলেকট্রন যে অক্সিজেনের কিন্তু মানে অলওয়েজ পজ টাইপের অক্সিজেন নিজের সাথে কিন্তু 2টা মুক্তজোড় ইলেকট্রন নিয়ে ঘুরে বেড়ায় সব সময়। তো এক্ষেত্রে একটা মুক্তজোড় ইলেকট্রন সে এই বেনজিনের দিকে পাস করবে। তো বেনজিনের দিকে পাস করার পর এখানে কিন্তু আমাদের কার্বনের মানে ইলেকট্রন ঘনত্ব কিন্তু বৃদ্ধি পাবে। সেই জন্য কী করবে, এই বন্ধনটা এই কার্বনের দিকে পাস করবে। এই কার্বনের দিকে পাস করলে কি হবে, এখানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে। তো এগুলো তোমরা আগে এঁকে ফেলেছো যেহেতু আমি বলেছি অর্থোপেরা পজিশন। তো এখন আমাদের মেইন কাজটা করতে হবে সেটা হলো গিয়ে আমাদের এই দিকগুলো দিতে হবে, মানে কোনটা থেকে কোনটা গেল এই দিকটা দিব আমরা। তো সেটাই এখন আমি দেখাবো। তো প্রথমে যেহেতু এখান থেকে একটা মুক্তজোড় ইলেকট্রন এই দিকে পাস করবে, সেহেতু কিন্তু আমাদের অক্সিজেনটা পজিটিভ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই আমরা যারা দিই তারা কিন্তু অনেকটা উপরে মনে করি, মানে আমরা যদি কাউকে কিছু দিই তাহলে কিন্তু আমাদের মানে একটু বড় লুকস মনে হয়। তো এই হিসাবে এই অক্সিজেন যেহেতু ইলেকট্রন দিয়েছে বেনজিনকে, সেই পজিটিভ হওয়ার পরে যেটি হবে এই 3টাতেই এই 3 ক্ষেত্রেই তোমরা অক্সিজেনকে পজিটিভ দিয়ে দিবে। তারপরে তোমাদের এখন যে এই মাইনাস চিহ্ন তো আগেই বললাম কীভাবে দিবে। দেওয়ার পরে এখন যেহেতু এখানে মাইনাস চিহ্নটা বেশি, মানে ইলেকট্রন ঘনত্বটা কার্বনে বেশি, সেহেতু এই কার্বনটা বন্ধনটা এই যে 2 কার্বন এই 2 কার্বনের মাঝামাঝিতে পাস করবে। পাস করার ক্ষেত্রে এই কার্বন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে, সেহেতু এই বন্ধনটা এই কার্বনে পাস করবে। তারপরে আবার এখানে নেগেটিভ চার্জ বেশি এসে যাবে এবং এই নেগেটিভ চার্জটা এই 2 কার্বনের মাঝামাঝি পাস করে দেবে। পাস করার পরে এখন আবার এই কার্বন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে, তো এই কার্বন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাওয়ার জন্য এই বন্ধনটা এই কার্বনে পাস করবে। এই কার্বনে পাস করার পর তারপরে এখানে আবার ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে, এভাবে আবার এই বন্ধন এখানে পাস করবে। এখানে পাস করার পরে তারপরে এইখানে যে ইলেকট্রন আছে মানে বন্ধনটা আছে সেই বন্ধনের মুক্তজোড় ইলেকট্রনগুলোকে অক্সিজেনকে দিয়ে দিবি, মানে বেনজিন বলে ভাই তোর অক্সিজেন তোর কাছে রাখ, আমার তোর অক্সিজেন লাগবে না, তোর অক্সিজেন তুই নিয়ে যা। তারপরে বেনজিন অক্সিজেন দিয়ে দিবে, তো অক্সিজেন দেওয়ার পরে ও পজিটিভ ছিল, ও আবার নেগেটিভ মানে ওর পজিটিভটা হ্রাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে যে এরকম হয়ে যাবে। তো এটি হলো গিয়ে বেনজিনের প্রতিস্থাপক। একইভাবে তোমরা এই যে অ্যানিলিন এটাও একইভাবে আঁকতে পারো এবং এটা হলো নাইট্রোবেনজিন, তো এটাও তোমরা একইভাবে আঁকতে পারো। তো এটাই ছিল রেজোনেন্স আঁকার একদম সহজ
টেকনিক। যদি ভালো লাগে তো